কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওদেরকে ফেস করলো, কেন হাসনাতকে যাইতে হলো? তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছে তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের ছাত্রলীগের মতো আচরণ করলো না, ব্রাদার মশিউর? এখন লিডারশিপটা হবে হচ্ছে একটা নেক্সট একটা নির্বাচন হবে, নির্বাচনে যখন আপনারা ভোট পেয়ে নির্বাচিত হবেন তখন ইউ আর্ন দ্য লেজিটিমেসি এন্ড ইউ আর্ন দ্য লিডারশিপ ফ্রম দ্য কান্ট্রি। না না, এখন সো যদি না এখানে না, এই মশিউর মোস্তাফিজ বাস্তবে ভাই, যে লিখে রাখেন, ইউ লিখে রাখেন, সারেন্ডার ইউর বলবেন অথরিটি, মশিউর ইউ ভাই। সারেন্ডার ইউর অথরিটি। আপনারা যদি তখন ওই বিপ্লবী ভাবে সংবিধানকে রহিত করতেন, ইউ গেট দ্য বিপ্লবীয়া। যে আমরা সমস্ত জায়গায় আমরা দেখেছি যে শিক্ষা খাতকে আওয়ামী লীগ কিভাবে প্রতিটা সেক্টরে স্পয়েল করেছে, তাদের শিডিউল দিয়ে, তাদের যে স্টাডি ম্যাটেরিয়াল গুলা কিভাবে ম্যানিপুলেট করেছে, ধর্মকে এখানে ব্যবহার করেছে, ম্যানিপুলেট করেছে। সো আমরা সব জায়গায় কমিশন করতেছি, বাট আমরা জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। বাট এই হুম। একটা ক্ষেত্রে আমরা কেন একটা শিক্ষা কমিশন করলাম? আমি অ্যাকচুয়ালি হাসনাত, সার্জিস এরা যে বিভিন্ন জায়গায় যায়, আমি প্রথমেই বলি, আমি অ্যাকচুয়ালি প্রথমেই এদের সাহসিকতা এবং তারা যেভাবে এই বিপ্লবটাকে নেতৃত্ব দিয়েছে, আই স্যালিউট দেম। আমি সৈনিক হিসাবে এইটুকু জানি যে আমরা বুলেটের সামনে দাঁড়াতে পারি, আমাদের হাতে অস্ত্র আছে, বাট তারা নিরস্ত্রভাবে দাঁড়িয়েছিল, আই রেসপেক্ট দ্যাট। বাট আমি যেটা মনে করি, তারা যদি 5ই আগস্ট এই বিপ্লবের চেতনায় যদি তারা একটা বিপ্লবী সরকার গঠন করার চেষ্টা করতো, তাহলে আমার তার অথরিটিটা মেনে নিতে আমার কোনো অসুবিধা হতো না। কিন্তু তারা সংবিধানটাকে মেনে নিয়েছে, আহ, এই মানে আগের ফ্যাসিস্ট হাসিনার প্রেসিডেন্টকে মেনে নিয়েছে, ফ্যাসিস্ট হাসিনার সেনাপ্রধানকে মেনে নিয়েছে, সবাইকে মেনে নিয়ে। এবং আমি যেটা শুনেছি আমার তথ্য অনুযায়ী যে ডিজিডিজিএফআই তার তখন যে জেনারেল হামিদ ছিল, সে আসিফ নজরুল এবং অন্যান্যদেরকে নিয়ে এই সরকারটাকে যেভাবে ম্যানিপুলেট করেছে, এত কিছুর পরে আমরা ধরে নিব যে দেশে ওই সংবিধান অনুযায়ী সরকার আছে। এবং আমি যদি মনে করি যে সংবিধান অনুযায়ী সরকার আছে, তাহলে কিন্তু সার্জিস আব্দুল্লাহ দেয়ার নো অথরিটি, দেয়ার নো অথরিটি, তাদের কোনো অথরিটি নাই অ্যাকচুয়ালি। বাট একজন দেশের জনগণ হিসাবে আহ, সার্জিস আব্দুল্লাহ ওখানে যেতেই পারেন এবং এটা ব্যবস্থা নিতেই পারেন। কিন্তু কথা হচ্ছে এইটা তো আহ, তাহলে তো রুল অফ ল হলো না। যে আহ, সেনা বা- আহ, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমরা জানি যে এটার মধ্যে মশিউর যেভাবে বললো যে এখানে আওয়ামী লীগ প্যানেল আছে, বিএনপি প্যানেল আছে, বা জামাতে প্যানেল আছে। আমি এই জিনিসগুলোর বিরোধী, যে আমি মনে করি যে শিক্ষকদের কোনো এখানে রাজনীতিতে করার উচিত না। এটা একটা হাইয়েস্ট লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শুধু মেধার ভিত্তিতে অংশগ্রহণ করা উচিত। যাদের রেজাল্ট আমরা জানি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারাই ওখানে শিক্ষক হিসেবে যেতে পারে। বাট তাদেরকে অ্যাকচুয়ালি মানে আহ, শিক্ষকদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ আওয়ামী লীগ সরকার এটাকে এমন ভাবে নিয়েছে, প্রতি সরকারের আমলেই এই জিনিসটা ছিল। তারা এমন একটা পর্যায়ে নিয়েছে যে তাদের সেকেন্ড থার্ড ফোর্থ লেয়ার পর্যন্ত ওই আওয়ামী লীগের দোসররাই রয়ে গেছে। নাহলে আমি যেটা মনে করি যে 7 কলেজের যে পয়েন্ট গুলা ছিল, এগুলা এমন কোনো সিরিয়াস পয়েন্ট না যেটার জন্য মাঠে নামতে হবে এবং এই দুইটা শিক্ষক ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ইয়া করতে হবে। এটা হচ্ছে প্রভিসির কাছে যখন তারা গিয়েছিল তখন জিনিসটাই কিন্তু হ্যান্ডেল করলে পারতো। বাট আমি মনে করি যে দেশের বর্তমান যে পরিস্থিতিটা আছে, এখানে দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা আছে, এবং সহজেই আমরা মনে করি ছাত্ররা এই ট্র্যাপে পা দিচ্ছে। এবং ট্র্যাপে পা দেওয়ার জন্যই এই জিনিসগুলো বারবার হচ্ছে, এই জন্যই আবার শিক্ষকরাও এখন যেটা হাসিনা আক্তার বললেন যে রাস্তায় এখন এই জিনিসটা আছে। সো আমরা এই জিনিসটা থেকে আপনার কাছে কি মনে হয় কেউ উদ্দেশ্যপ্রণীত ভাবে এগুলো উস্কিয়ে দিচ্ছে? এই যে আমি আওয়ামী আমি লীগ একের পর এক কিন্তু সফল হতে পারছে না। লাস্ট বলা হয়েছিল যে লাস্ট একটা গুজব, মানে গুজবের রাত না বলি আমরা, যে কারেক্ট। যেদিন খুব গুজব উঠেছিল নাহিদ ইসলামের স্ট্যাটাস নিয়ে সব পালিয়ে গেছে, তো সেটা তো তারা সফল হয়নি। তো তারাই আসলে এগুলোকে উস্কানি দিচ্ছে এবং এগুলোকে রাস্তায় রাখার জন্য ব্যবস্থা করছে এবং লাইভ করে সবাইকে জানান দিচ্ছে যে সরকার সুবিধাজনক অবস্থায় নেই। কারেক্ট, কারেক্ট। মানে এটা একদম নিশ্চিত ভাবে বলা যায় যে এখানে একটা উস্কানি আছে, বিভিন্ন সেক্টর থেকে উস্কানি আছে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে। তারা এমন ভাবে একটা সিচুয়েশন, আমি যেটুকু বুঝি যে সেটা হচ্ছে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ সিচুয়েশনে নিয়ে যাওয়ার পরে এমন একটা পর্যায়ে যাবে যাতে দেশের জনগণ বলে এখন আর্মি টেক ওভার করুক। আর আর্মি টেক ওভার করলেই কিন্তু যারা গুম খুন এবং অন্যান্যের সাথে জড়িত যারা আছে তারা কিন্তু পার পেয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি এই বিপ্লবে যেরকম এই ছাত্র নেতৃত্বকে যেরকম আমি স্যালিউট জানাই, সেম একই প্রক্রিয়ায় আমার একটা ভেরি ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে। ডিসঅ্যাপয়েন্টটা হচ্ছে যে
আমি যেটা জানি, আমি জানি না, আমার যে তথ্য আমি ডাবল কনফার্ম করেছি যে তারা এই একটা পলিটিক্যাল পার্টি করতেছে, যেটা আমি ওয়েলকাম জানাই। যে আমি মনে করি যে এই মুহূর্তে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নাই। সো বিএনপি যদি এককভাবে বড় ব্যবধানে যদি জয়যুক্ত হয়, তবে তারাদের আরেকটা ফ্যাসিস্ট হয়ে যাওয়ার, এই সংবিধানের আওতায় আরো একটা ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমি মনে করি একটা স্ট্রং বিরোধী দল থাকা উচিত। আর স্ট্রং বিরোধী দল যদি থাকে, সেখানে আমি মনে করি ছাত্র একটা আন্দোলন, ছাত্রদের একটা পলিটিক্যাল পার্টি আমি ওয়েলকাম করি। বাট এই পলিটিক্যাল পার্টিটা মানে যেভাবে এখন হচ্ছে, আমি এটার সাথে স্যাটিসফাইড না। আমি মনে করি এবং সবাই জানে যে আহ, আহ, সবাই কিংস পার্টি যদি বলে, সবাই বিএনপির কথা বলে, জাতীয় পার্টির কথা বলে, যে এগুলা ক্যান্টনমেন্ট থেকে হয়েছে, ব্লা ব্লা ব্লা। বাট আমার কথা হচ্ছে, এই ছাত্র নেতৃত্ব আমরা পাশের দেশের কেজরিওয়ালকে আমরা জানি যে আহ, সে সরকারি চাকরি থেকে করে তারা একটা নিজের রাজনৈতিক দল গঠন করেছে, এবং ইট ওয়াজ ভেরি সাকসেসফুল। তো ওইটা কিন্তু মোস্তাফিজ ভাই, কোনো, আমি একটু ডিস্টার্ব করবো আপনাকে, একটু শিওর ডিস্টার্ব শিওর করবো। শিওর শিওর। এই 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 ছবিটা কি দেখা যায়? ছবিটা হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি, আমি দেখেছি, দেখেছি। দেখা যাচ্ছে? কারেক্ট, দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে? কারেক্ট। হ্যাঁ আচ্ছা, এই ছবিটা হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে। হুম। কারেক্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে। আমি এই দলটা করি না, মানে এই যে দলের নেতাকে মারা হয়েছে সেই দলের সমর্থক বা কর্মী আমি না। হ্যাঁ, ওকে আমি একটা ভিন্ন দল করি। ওকে। এইটা হইছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আরে আমার এই যে ডিস্টার্ব করতেছে। আমি আমি দেখেছি, আপনি আপনার তথ্যটা বলেন। আমি এটা আমি ফেসবুকে আচ্ছা, দেখেছি এই ছবিটা। এই ছবিটা হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কিছুক্ষণ আগে নুরুল হক নূরের যে দল গণ অধিকার পরিষদের। আমি আপনার সাথে ইন্টারফেয়ার কেন করলাম? আপনি যে বললেন না যে ফ্যাসিস্ট হওয়ার একটা প্রবণতা যদি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় আসে, কারেক্ট কারেক্ট। সেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নুরুল হক নূরের একজন কর্মীকে যুব দলের যে সভাপতি জিলানি, হ্যাঁ, সেই জিলানি সভাপতি না সেক্রেটারি আমি জানি না, মানে সভাপতি বা সেক্রেটারি দুইটার একটা হবে, সেই তার ছোট ভাই, তার আপন ছোট ভাই এইভাবে পিটাইয়া একটা মানুষকে একটা রাজনৈতিক মতাদর্শের বাইরে যাওয়ার কারণে এইভাবে পিটাইয়ে ফালাই রাখছে। হ্যাঁ, এই হয়েছে আপনার। আমরা আওয়ামী লীগের সমালোচনা করতেছি, আওয়ামী লীগের করতেছি, দেখেন এই আর একটা ফ্যাসিস্টের আর একটা রূপ দেখেন। এই যে আমি বিএনপির, দেখুন মানে এই বিএনপি যদি আবারও আওয়ামী লীগের মতো আচরণ করে, তাহলে এই জাতি কোথায় যাবে? আমাদের আসলে ভবিষ্যৎটা কোথায়? আমরা তো এই বিএনপি না কে দেখেছি যে মশিউর ব্রাদার, মানে আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না। এই কারণটা হচ্ছে কি, আমি আহ, একটা, না আমি গোয়েন্দা সংস্থায় চাকরি করেছি, এটা হিসেবে জানি যে there's a three different type of things. একটা হচ্ছে your story, their story and ultimate truth. সো এখানে আমি জিনিসটা দেখলাম, বাট এখানে আমি কোনো মন্তব্য করব না। এই জন্যই যে বাংলাদেশ এমন একটা পলিটিক্যাল পার্টি, মানে দলগুলো এমন ভাবে আছে। এবং আমি যদি বলি মানে সেম জিনিস যে যখন এই 7 কলেজের ছাত্ররা যখন ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলো, সরি, ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে ঢুকলো, এটা ছিল পুলিশের দায়িত্ব, তাই না? পুলিশের দায়িত্ব। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওদেরকে ফেস করলো? কেন হাসনাতকে যাইতে হলো? তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছে তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের ছাত্রলীগের মতো আচরণ করলো না, ব্রাদার মশিউর? কোনটা? আমি খেয়াল করি না ভাই, খেয়াল করি না। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে আপনার ইয়াটার প্রেক্ষিতে বললাম যে আমরা দেখলাম 7টা কলেজের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন গেল, তখন গেল হাসনাত যখন গেল, তখন তখন ওদিকে face হাসনাত গেল। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবার তাদের ফেস মুখে হলো, মাঝখানে হাসনাতকে যাইতে হলো। আমার কথা হচ্ছে, এই কাজটা তো ছিল পুলিশের। আর যদি ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা যদি ওখানে যায়, তাহলে তো তারা ছাত্রলীগের মতো আচরণ করলো। না 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 ভাই, আপনার এখানে তথ্যের গ্যাপ আছে। ওকে সেটা ওকে। হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল, যেটা এফ হ্যাঁ রহমান হলের সামনেই হচ্ছে মুক্তি ও গণতন্ত্র তরুণ, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অংশ, সেখানে হচ্ছে 7 কলেজের শিক্ষার্থীরা এসে ওইখানেই আন্দোলন করছে। অর্থাৎ যে কোনো সময় হলের মধ্যে ঢুকে যাওয়ার মতো পরিস্থিতি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় এসেই আপনার 7 কলেজের ছেলেরা আন্দোলন করছে। কিন্তু যার আমরা তো কারণে যে কোনো আমি পরিস্থিতিতে বুঝলাম, না, বাট কথা হচ্ছে শুধু এই, এটা না, যে কোনো পরিস্থিতিতেই আমরা হাসনাতকে যেতে দেখি, হাসনাত অথবা সাজিদ। না, না না হাসনাতের বিষয়টা তো আমি বললামই, না কারণ গতকালকে রাতে ঢাকা আপনি বিশ্ববিদ্যালয়ে যে জাতীয় ঘটনা সাথী ঘটছে। দিয়েছেন, না না জাতীয় আপু, সাথী আমি আমি দিয়েছেন। আমি আপু আমি বলি শুনেন, আমি আপনাকে বুঝাই। সেটা হচ্ছে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে পরিস্থিতি তৈরি হয়েছে, 7 কলেজ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে যদি 100 লাশও পড়তো, 100 লাশ পড়লে অবাক হওয়ার কিছু ছিল না।
ধরেন ওখানে দুষ্কৃতিকারীরা ঢুকে কিংবা পুলিশের মধ্য থেকে, আমরা তো দেখেছি পুলিশ কিভাবে ফায়ার করে, কিভাবে মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করে, যদি 100 লাশও পড়তো, সেই ধরনের পরিস্থিতি কালকে ছিল। যদি সেখানে হাসনাত হাসনাত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই জুলাই অভ্যুত্থানটা ঘটেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন বর্তমানে সবচেয়ে পরিচিত মুখ, এবং তার একটা লেজিটিমেসি আছে, তার একটা গ্রহণযোগ্যতা আছে। সে মূলত 7 কলেজকে থামাইতে যায় না, সে মূলত গেছে তার মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয়, সে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছোট ভাই আছে, যেহেতু সে মোস্ট সিনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে রানিং ছাত্রদের মধ্যে, সে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিবৃত করতে গেছে, যাতে করে কোনো কারণেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মানে এই দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেই জন্য ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সেখানে ছাত্র দলের সভাপতিও যাইতে পারতো, আবার ছাত্র শিবিরের সভাপতিও যাইতে পারতো, আবার অন্য যে সংগঠনগুলো তারাও যাইতে পারতো, কিন্তু ওখানে যাওয়াটা হচ্ছে একটা সাহসের ব্যাপার, কারণ ওখানে গিয়ে ওই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্যারিসমেটিক লিডারশিপ সবার থাকে না, এবং ওই ধরনের সাহসও সবার থাকে না, যেটা হাসনাত করেছে। এখানে হাসনাত যে আসলে মানে মারামারি করতে গেছে বিষয়টা মোটেও এমন না। হাসনাত মূলত মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি উনি যেটা যে পয়েন্টে বলেছে সেটা তো আইন শৃঙ্খলা বাহিনী যাবে যদি কোনো অপ্রীতিকর আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি তো আইন শৃঙ্খলা বাহিনী মানে আমরা তো বললাম আইন শৃঙ্খলা আমি একটু বলি শুনেন, আইন শৃঙ্খলার কথা তো এটা বলবেন, এই দেশে তো এখন বর্তমানে পুলিশ এখনো ফাংশন করছে। এখন সত্যি কথা বলতে এই দেশে পুলিশ ছিল গত 16 বছর আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল পাচাটা। বর্তমানে পুলিশের প্রবণতা হয়েছে এরকমের, সামনে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং বিএনপির পাচারটি। এর বাহিরে এই পুলিশ, এই প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, এবং এই সরকার বা এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি নিজে ফেসবুকে লাইভে বলেছি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছি, কারণ এই স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তিনি এটা রক্ষা করতে পারছেন না, তার ব্যর্থতা এর জন্য তার পদত্যাগ দাবি করছি। তো দেখুন এখন হচ্ছে মানে হাসনাতকে কেন যাইতে হয়, বা রাজনৈতিক সংগঠনের যে ছাত্র সংগঠন তাদেরকে কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাইতে হয়, ইভেন আপনি হাসিনার আমলে দেখেছেন যে ছাত্রলীগকে যাইতে হয়েছে। তো অনেকটা ব্যাপারটা হচ্ছে যে এটা যাইতে হয় এই কারণে যে ওখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়টা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই সরকারের উপরে বর্তায়, বা মানে আমরা যারা এখন মানে এই বাংলাদেশের 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের পরে যে মজলুম যে দলগুলো ছিল, এখন দেশে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা মানে এর দায় বিএনপির উপরে বর্তায়, জামাতের উপরে বর্তায়, গণ অধিকারের উপরে বর্তায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে বর্তায়, নাগরিক কমিটির উপরে বর্তায়। তো এই কারণেই মূলত ওইখানে হাসনাতে যাওয়া, আর কিছুই না। আর এখানে পুলিশ বা রাষ্ট্রের সরকারের তো ব্যর্থতা আছে। আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্ররা বা নাগরিক কমিটি সরকারের একটা অংশ হিসেবে কাজ করছে, মানে সরকারের না আপু এটা ঠিক না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কারণ আমরা এখানে এই পয়েন্টে যদি আপু তারা আগে যায়, মানে তারা একটা পার্টি, মানে সরকার তো আসলে কোনো পার্টি না, এখন যেহেতু সরকার কোনো পার্টির না, তো সেই দায়িত্বটা পালন করছে নাগরিক কমিটি, এরকমই তো। না আপু এখানে আপনার মিস কনসেপ্ট হচ্ছে, এটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার, আপনি দেখবেন যে 2018 সালে একটা গণ অভ্যুত্থান মানে 18 সালে একটা আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলন। আপনি দেখবেন সেই আন্দোলনের রেজাল্ট কিন্তু আজকে নুরুল হক নূর বা আমি মশিউর রহমান কিন্তু সেখান থেকেই কিন্তু নেতা হয়ে উঠছি। তো তখন কিন্তু সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আমরা একটা রাজনৈতিক দল পরবর্তীতে গঠন করেছিলাম, যেটা গণ অধিকার পরিষদ নামে পরিচিত, এখনো সমস্ত বাংলাদেশে পরিচিত, বা এখন নিবন্ধনও পাইছে। তো দেখুন অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের যারা শক্তি আছে, আমি আপনাকে যদি একটা মানে মজার ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে আমি এখন যেই রুমে ফেসবুক লাইভটা করছি বা এই আপনার সাথে টক সাথে কথা বলছি, এই রুমে কিন্তু অভ্যুত্থানের সময় নাহিদ আসিফ ওরা এই রুমেই ছিল। আমার কাছে 18-19 তারিখ ওরা এই রুমেই ছিল অভ্যুত্থানের মধ্যে, তো ওরা এইখানে ছিল। তো ওই সময় আমাদেরকে বলছিলাম যে তোমরা যে পরিস্থিতি হচ্ছে, তো অভ্যুত্থান তো মানে ওই সময় তো সরকার পতনের আন্দোলন না, তো বলছে আন্দোলন তো শেষ হয়ে যাবে আজকে আর কালকে, কিন্তু তোমাদের পক্ষে আসলে আর একাডেমিক লাইফে ব্যাক করা কোনোদিন সম্ভব হবে না, তো আমরা তোমাদেরকে আসলে রাজনীতি করতে হবে অথবা দেশ সাইডে পালাই যাওয়া লাগবে, এর বাইরে তোমাদের কোনো বিকল্প নেই, ইউ হ্যাভ নো অল্টারনেটিভ। তো তখন আসলে ওই সময় আমরা আসলে একসাথে রাজনীতি করার সিদ্ধান্ত নিই। এখন দেখুন মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের একটা লিগেসি আছে, তাদের একটা লেজিটিমেসি আছে, এই যে আন্দোলনকে এই এত বড় একটা অভ্যুত্থানকে তারা নেতৃত্ব দিয়েছে। তো অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কারণে অনেকে মনে করে যে তাদের হচ্ছে তাদের সাথে সরকারের সম্পর্ক আছে, কিন্তু আপু যদি মানে ডিরেক্টলি যদি বলি, হ্যাঁ অভ্যুত্থানের আমি একটু ইন্টারফেয়ার করি। এই যে আপনি যে বললেন যে লেজিটিমেসি আছে, এই লেজিটিমেসিটা 5 তারিখ থেকে 7 তারিখ বা 8 তারিখ পর্যন্ত ছিল। এরপর ইউ সারেন্ডার দিস লেজিটিমেসি টু দিস গভর্নমেন্ট, সো ইউ ডোন্ট টেল নাও দ্যাট ইউ হ্যাভ এ লেজিটিমেসি।
ইউ হ্যাভ না না সারেন্ডার্ড ইট। আপনারা যদি না মোস্তাফিজ ভাই, মানে মোস্তাফিজ ভাই, লেজিটিমেসি বলতে না মোস্তাফিজ ভাই, লেজিটিমেসি বলতে আপনার এটা মিন করে না। আমি বলছি ধরেন লিডারশিপের কিছু কোয়ালিটি মানে সংজ্ঞা আছে। ধরেন ক্যারিসমেটিক লিডারশিপের একটা জায়গা আছে, আপনার পাওয়ারের একটা জায়গা হচ্ছে আপনি ধরেন ক্যারিসমেটিক লিডারশিপ। ধরেন এই যে বৈষম্যের ছাত্র আন্দোলন নেতা যারা আছে তাদের সেই ক্যারিসমেটিক লিডারশিপ ছিল বলেই তারা হাসিনার মতো একটা দানবকে সরাইতে পারছে। তো সেই যেহেতু লিডারশিপের আপনারা জায়গাতে মানে লেজিটিমেসিটা সারেন্ডার করছেন, এখন লিডারশিপটা হবে হচ্ছে একটা নেক্সট একটা নির্বাচন হবে। নির্বাচনে যখন আপনারা ভোট পেয়ে নির্বাচিত হবেন তখন ইউ আর্ন দ্য লেজিটিমেসি এন্ড ইউ আর্ন দ্য লিডারশিপ ফ্রম দ্য কান্ট্রি। না না এখন তো যদি না এখানে না এই মোস্তাফিজ ভাই, ইউ সারেন্ডার ইউর অথরিটি, ইউ সারেন্ডার ইউর অথরিটি। আপনারা যদি তখন ওই বিপ্লবী ভাবে সংবিধানকে রহিত করতেন, ইউ গেট দ্য বিপ্লবীয়া, আমরা আপনার পিছনে মোস্তাফিজ ভাই শুনেন, আপনাকে একটা বাস্তবতা বলি শুনেন। মোস্তাফিজ ভাই এটা বাস্তবতা বলি শুনেন। আচ্ছা এই যে মোস্তাফিজ ভাই বৈষম্য এই যে আন্দোলনটা হয়েছে হাসিনা আপু, শুনেন শুনেন শুনেন, গতকালকে যে আন্দোলনটা হয়েছে 7 কলেজ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়, ধরেন এই আন্দোলনে 7 কলেজের নেতৃত্বে দিয়েছে রাকিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান যে ওদের যে একটা কমিটি হয়েছে সেই কমিটির কার্যকারী সদস্য, এবং হাসনাত আব্দুল্লাহ হচ্ছে সেই কমিটির আহ্বায়ক। মানে আন্দোলনের এই পক্ষের নেতৃত্ব যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা ছিল, ওই পাশে 7 কলেজে যারা আন্দোলন করছে, ইভেন আজকে যারা সংবাদ সম্মেলন পর্যন্ত করছে তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। হ্যাঁ আসলে এখানে যদি তাই হয় তারা কেন দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে কেন? এটা হচ্ছে কলেজের প্রশ্ন। এটা হচ্ছে তারা মানে ওই রাজনীতির জায়গা ভিন্ন, মানে বিষয়টা হচ্ছে তারা তাদের কলেজের জায়গা থেকে তারা মনে করে তাদের কলেজ সেরা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে তাদের মানে আমরা যখন ছাত্র মানে ফার্স্ট ইয়ার। আমি ব্যাক টু ইউর পয়েন্ট, ইউ আর টেলিং দ্যাট যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস এরা যে এদের একটা অথরিটি আছে, এই অথরিটি দিয়ে কেন তারা এই সমস্যাটা নিজেরা সমাধান করতেছে না? তারা গিয়ে ওদের নেতৃত্বকে নিয়ে ভিসির সাথে বসলো যে ভিসি যে কাজটা করছে ওটা ঠিক, তারা তো মোস্তাফিজ ভাই তারা তো সমাধান করার জন্যই শুনেন, তারা তো সমাধান করার জন্যই গতকাল রাতে ওখানে গিয়েছে। যে আপনার হাসনাত যে গেছে এটা তো সমাধান করার জন্যই ওখানে গিয়েছে। বলছে যে এটা রাস্তায় ওদের রিয়েল নেতৃত্ব ওইটাই হইতো যে এই পর্যন্ত সিচুয়েশনকে না আসতে দিয়া আগে যদি এইটা তো ভাই এইটা তো এই সরকারের ইস্যু না মোস্তাফিজ ভাই। আপনি হয়তো বিষয়টা মানে আমি তো প্রথম বক্তব্যে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি যে এই যে 7 কলেজ বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা, এইটা তো এই সরকারের সমস্যা না, এইটা তো এই ছাত্র নেতাদের সমস্যা না, এইটা তো হাসিনার আমলের সমস্যা। সেইটা এখনো এইটাকে বহন করা লাগতেছে, মানে এটা হচ্ছে বাড়তি সমস্যা। সেটা তো সরকার সমাধান করবে বা ছাত্ররা। আপনারা যদি মিউচুয়ালি হন, আপনারা মিউচুয়ালি কেন সমাধান করেন সেটাই উনি বলেন। এটা তো ছাত্রদের মিউচুয়াল করার বিষয় না, এটা তো প্রশাসনিক ব্যাপার আপু, এটা তো প্রশাসনিক ব্যাপার, এটা তো ছাত্রদের মিউচুয়াল করার ব্যাপার না। না 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 শোনেন, আপনারা আদালত ঘেরাও করে ইয়াদেরকে স্টেপ ডাউন করাইতে পারছেন, আরে প্রভিসি ম্যানেজ করতে পারলেন না, কি বলেন? তাহলে আপনারা নিজেদেরকে ডেটা দাবি করতেছেন কেন? আপনারা আদালত দিচ্ছেন ভাই, আপনি বুঝলেন প্রবিসি কি করছে? প্রবিসি কি করছে? প্রভিসির কাছে যখন তারা গেছিল ওডিং মাইনা নেয় না, এরকম একটা ভিডিও দেখছি যে তাতে হচ্ছে তারপরে এরা এসকেলেট করছে জিনিসটা। এই পর্যন্ত করতে না দেওয়াটাই তো ছিল হচ্ছে রিয়েল স্মার্টনেস। আপনাদের ভাই তাদের যে ঘটনাগুলো ঘটছে প্রথমত হচ্ছে তাদের মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো এখানে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বনাম হচ্ছে আপনার 7 কলেজের প্রশাসনের ব্যাপার। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সিদ্ধান্তের কারণে, ভাই আমাকে শেষ করতে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সিদ্ধান্তের কারণে আপনার 7 কলেজের শিক্ষার্থীরা হার্ট হয়, তখন তারা হচ্ছে এখানে আপনার ধরেন সরাসরি তো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তো 7 কলেজের শিক্ষার্থীরা সরাসরি ডিল করবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ডিল করবে ওই কলেজের যারা মানে অধ্যক্ষ আছে তারা ডিল করবে বা প্রিন্সিপাল আছে তারা ডিল করবে, কিন্তু ছাত্ররা সরাসরি এখানে ডিল করার চেষ্টা করছে। এখন আপনি যদি এখানে মানে আমরা আসলে ডিবেটটা যেখানে করছি আসলে এটা কোনো ডিবেটেরই ইস্যু না, মানে আমরা যেখানে আসলে আপনি আমরা ডিবেটটা করছি এটা আসলে কোনো ডিবেটেরই ইস্যু না। ওনাকে শেষ করতে দিন, উনি তো ডিবেটে যেতে যাচ্ছেন না। উনি হচ্ছে যে এখানে অথরিটি কি আসলে এটা থামানোর অথরিটি কি হাসনাত কিনা, হাসনাত আব্দুল্লাহ বা সবকিছু থামানোর অথরিটি কি হাসনাত আব্দুল্লাহ এবং কি নিয়েছে কিনা, বা এখানে এই কোশ্চেনই আসবে না যে হাসনাত আব্দুল্লাহ থামানোর অথরিটি কিনা। হাসনাত আব্দুল্লাহ তো তার জায়গা থেকে একজন ছাত্র নেতা হিসেবে সে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এটা তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেই ধরনের জন্য কাজ তো আমরা ধরেন যারা 24-এর অভ্যুত্থানের
পক্ষের শক্তি। সে ধরেন আমাদের এই যে যারা এখানে টকশোতে আছি আমরা দেখেও যাইতে পারি, এটা তো কোনো ইস্যু না। একটা কথা বলি, ওনাকে শেষ করতে দেন, মুস্তাফিজ ভাই। দ্য ওয়ে ইউ প্রেজ হাসনাত সার্জিস এদেরকে যে সিচুয়েশনটা এখানে ম্যানেজ করছে, এর থেকে ডাবল আমি তাদেরকে প্রেজ করতাম যে এই পর্যন্ত না আসতে দিয়ে, দ্যাট উড বি দ্য রিয়েল লিডারশিপ। তারা চার দেয়ালের ক্লোজ ডোরে এই সিচুয়েশনটা ম্যানেজ করতো, দেন ইট উই কল ইট এ সিরিয়াস লিডারশিপ। এবং তারা ঝগড়া করতে আসছে, ঝগড়া করতে গিয়ে সেখানে থামাই দিছে, আই ডোন্ট কল ইট এটা কারেজিয়াস লিডারশিপ। আমি বলবো ওটা হচ্ছে কি, যদি মানে ক্লোজ ডোরের মধ্যে তারা তাদের ওই লিডারশিপটা দিয়ে, যেহেতু মানে আপনি নিজেই বললেন যে এই পাশেও আছে, সার্জিস ছিল না ভাই, সার্জিস ওখানে যায় না, সার্জিস ওখানে ছিল না না, মানে বলতে তো না থাকলেও যদি ওরা নেতৃত্ব মানে ওইটাই হইতো, মানে ঝগড়া থামানো ইজ নট এ রিয়েল লিডারশিপ। লিডারশিপ হচ্ছে ঘটনা ঘটার আগে যদি ওখানে গিয়ে প্রভিসি এদের সাথে ম্যানেজ করতে পারতো। একটা কথা বলি, ঘটনা ধরেন আপনার না ঘটার আগে যদি সমাধান করতে পারতো তাহলে বেস্ট হইতো, কিন্তু ঘটনা ঘটে গেছে, এখন এরপরে তো থামাইতে হবে। এখন সেই থামানোর চেষ্টা করে তার দোষের কিছু না। এখন ধরেন ঘটনা ঘটছে, ধরেন একজন এখন পর্যন্ত আল্লাহর রহমতে মানে ওইভাবে সিরিয়াসলি কেউ ইনজিউর্ড হয় নাই। যদি ওইটা না থামাইতে পারতো, না থামাইতে যাইতো, যদি ওখানে রাতে যদি 10 জন ছেলে মারা যাইতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ছাত্ররা, তাহলে তো ঘটনা আরো খারাপ হইতো। থামাইতে যাওয়াটা দোষের কিছু না ভাই। অন্য জায়গায় চলে যাচ্ছে, লেটস বি ফিনিশ মাই, আমরা এই সাবজেক্ট শেষ করব। হ্যাঁ, আমরা আমি যেটা মনে করি যে ঢাকা ইউনিভার্সিটিতে এই সমস্ত পলিটিক্স প্লাস হচ্ছে আমরা অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক সমস্যা দেখেছি, অনেক আমি কি 1 মিনিট বলতে পারবো? 30 সেকেন্ড এই বিষয় নিয়ে শেষ করে নেই, ওনার কথা শেষ করে নেই, আমি জাস্ট এখন শেষ করে বলি। সেটা হচ্ছে যে আমরা সমস্ত জায়গায় আমরা দেখেছি যে শিক্ষা খাতকে আওয়ামী লীগ কিভাবে প্রতিটা সেক্টরে স্পয়েল করেছে, তাদের শিডিউল দিয়ে, তাদের যে স্টাডি ম্যাটেরিয়াল গুলা কিভাবে ম্যানিপুলেট করেছে, ধর্মকে এখানে ব্যবহার করেছে, ম্যানিপুলেট করেছে। সো আমরা সব জায়গায় কমিশন করতেছি, বাট আমরা জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। বাট এই একটা ক্ষেত্রে আমরা কেন একটা শিক্ষা কমিশন করলাম না, এটা আমার কাছে জাস্ট, আমি এই পলিটিক্সে এক্সপার্ট না, বাট আমার কাছে মনে হচ্ছে আমাদের আগে করা উচিত ছিল শিক্ষা কমিশন, যেটার মাধ্যমে আমরা দেখেছি যে স্কুলের কিছু সাবজেক্ট চেঞ্জ হয়েছে, বাট এটা হলো ধরতে তক্তা মার পেরেক টাইপ একটা কথা আছে না, এরকম টাইপ। এবং ওর মধ্যে নাকি এই বিপ্লবের কথা বলা আছে, বাট কখনো আওয়ামী লীগের কথা লেখা নাই, শেখ হাসিনার কথা লেখা নাই, শেখ হাসিনাকে তারাই দিচ্ছে ওইটা কথা লেখা নাই, ফ্যাসিস্টের কথা। সো এটার মধ্যে অনেক গ্যাপ আছে। আমি মনে করি যে এই যে এই সমস্যার সমাধানগুলো, যে এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে এই 7টা কলেজের সাথে এই সমস্যা আছে বা আরো অন্যান্য সমাধান, এটা করার জন্য আমাদের একটা কমিশন করা দরকার ছিল, শিক্ষা কমিশন, যেটা অন্যান্য কমিশন থেকে আরো ইম্পর্টেন্ট, কারণ এটাতেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের মানে নেতৃত্বের জায়গায় চলে আসবে। সো আমি মনে করি একটা শিক্ষা কমিশন হওয়াটা জরুরি। ধন্যবাদ।